ভাগ্যের চাকা কখন কিভাবে ঘোরে তা কি কেউ আগে থেকে বলতে পারে? যে মানুষটি একদিন ভালোবাসার কাঙাল ছিল, সময়ের ফেরে সেই আজ এক ক্ষমতার শীর্ষে, আর যে তাকে অবজ্ঞা করেছিল সে আজ পথের ভিখারি। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের এমন একটি গল্প শোনাব যেখানে একজন প্রভাবশালী জেলাশাসক বা ডিএম তার দায়িত্ব পালন করতে গিয়ে এক সরকারি হাসপাতালে পরিদর্শনে গিয়েছিলেন। চারদিকে চরম ব্যস্ততা, সবাই ততস্থ, কিন্তু হঠাৎ করেই তার চোখ আটকে গেল হাসপাতালের মেঝে পরিষ্কার করা এক সামান্য পরিচ্ছন্নতা কর্মীর দিকে। ধুলোমাখা জীর্ণ পোশাকে থাকা সেই মহিলাটির মুখটি ডিএম সাহেবের ভীষণ পরিচিত মনে হল। যখন তিনি কাছে গিয়ে তাকে ভালোভাবে দেখলেন, তখন তার মনে হল যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, কারণ সেই অসহায় মহিলাটি অন্য কেউ নয়, বরং তারই এক সময়ের বিবাহবিচ্ছিন্না স্ত্রী। এরপর সেই হাসপাতালে যা ঘটল তা কল্পনাকেও হার মানাবে। ভাগ্যের এই নির্মম পরিহাস এবং এক অদম্য জেদের রোমাঞ্চকর কাহিনী পুরোপুরি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সেই সাথে কমেন্টে আপনার প্রিয় শহরের নাম অবশ্যই লিখুন। কলকাতা মহানগরী থেকে বেশ কিছুটা দূরে শান্ত ও নিরিবিলি এক গ্রাম রসুলপুর। এই রসুলপুর গ্রামেই নিজের বাবা মায়ের সাথে এক ছোট্ট কুটিরে বসবাস করত আমাদের গল্পের নায়ক সুমিত। গ্রামটি আকারে খুব একটা বড় না হলেও সেখানকার বাসিন্দাদের মধ্যে এক অদ্ভুত মায়া আর ভালোবাসার বন্ধন ছিল। সবাই সবাইকে খুব ভালোভাবেই চিনত। সুমিতের বাবা হরিদাসবাবু ছিলেন গ্রামেরই একটি বেসরকারি বিদ্যালয়ের সামান্য বেতনের শিক্ষক। মাস শেষে যে সামান্য কটি টাকা তিনি হাতে পেতেন তা দিয়ে কোনো রকমে টেনে টুনে তাদের অভাবের সংসার চলত। আর সংসারের যাবতীয় অভাব অনটনের মাঝেও সুমিতের মা কল্যাণী দেবী হাসি মুখে পুরো বাড়ি সামলে রাখতেন। ছোটবেলা থেকেই সুমিত পড়াশোনায় অত্যন্ত মনোযোগী এবং মেধাবী এক ছাত্র ছিল। গ্রামের স্কুলের অন্যান্য শিক্ষকমণ্ডলী প্রায়শই তার বাবা হরিদাসবাবুকে বলতেন, দেখবেন হরিদাসবাবু, আপনার এই ছেলে একদিন অনেক বড় অফিসার হবে, আপনাদের মুখ উজ্জ্বল করবে। এই প্রশংসা বাক্য শুনে হরিদাসের চোখ দুটো আনন্দে আর গর্বে ছলছল করে উঠত। কিন্তু বাস্তব বড় কঠিন। দরিদ্র মানুষের স্বপ্নের চেয়ে দারিদ্র্যের কষাঘাত অনেক বেশি নির্মম হয়। দ্বাদশ শ্রেণীর গণ্ডি পেরোনোর পর অভাবের তাড়নায় সুমিত আর তার উচ্চশিক্ষার স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে পারল না। পরিবারের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় ছিল যে তাকে শহরের কোনো বড় কলেজে পাঠানোর মতো সামর্থ্য তাদের ছিল না। বাধ্য হয়েই পরিবারের হাল ধরতে সুমিতকে খুব অল্প বয়সেই ছোটখাটো বিভিন্ন কাজে লেগে পড়তে হল। তবে এত কষ্ট আর স্বপ্নভঙ্গের পরেও তার মুখে কখনোই কোনো অভিযোগের ছাপ দেখা যায়নি। সময়ের নিজস্ব নিয়মেই দিন গড়াতে লাগল। সুমিত এখন বেশ বড় হয়েছে, বিয়ের উপযুক্ত বয়স হয়েছে তার। স্বাভাবিকভাবেই গ্রামের নিয়ম অনুযায়ী তার জন্য বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতে শুরু করল। এমন সময় একদিন পাশের গ্রাম থেকে রিয়া নামের এক মেয়ের বিয়ের প্রস্তাব এলো তাদের বাড়িতে। রিয়া দেখতে যেমন অপরূপ সুন্দরী ছিল, তেমনি বুদ্ধিমতী এবং বেশ ভালোই শিক্ষিতা ছিল। অন্যদিকে রিয়াও সুমিতের শান্ত ধীরস্থির স্বভাব এবং সরল মনের পরিচয় পেয়ে তাকে মনে মনে পছন্দ করে ফেলেছিল। দুই পরিবারের সম্মতিতে খুব অল্প কয়েকদিনের মধ্যেই তাদের বিয়ের দিনক্ষণ পাকা হয়ে গেল। গ্রামের আর 5টা সাধারণ বিয়ের মতোই তাদের বিয়েটাও অত্যন্ত সাদামাটাভাবে সম্পন্ন হল। সেখানে না ছিল কোনো আধুনিক ডিজে বা ব্যান্ড পার্টির কান ফাটানো আওয়াজ, আর না ছিল সমাজের মানুষকে দেখানোর মতো কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন। কিন্তু এই সাধারণ আয়োজনের মাঝেই দুই পরিবারের সদস্যদের মনে ছিল বাঁধ ভাঙা আনন্দ। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রিয়া যখন প্রথমবার লাল টুকটুকে শাড়ি পরে সুমিতের সেই ভাঙাচোরা ছোট্ট ঘরে এসে পা রাখল, তখন মনে হল যেন সেই অন্ধকার ঘরে এক ঝলক চাঁদের আলো এসে পড়েছে। সুমিতের মা কল্যাণী দেবী তাকে নিজের পুত্রবধূ নয়, বরং নিজের গর্ভধারিণী মেয়ের মতোই স্নেহের চাদরে আগলে রাখতে শুরু করলেন। আর সুমিত, সে তো সারাদিন নতুন বউয়ের আশেপাশে মুগ্ধ হয়ে ঘুরঘুর করত। কখনো সে নিজে গিয়ে গ্রামের টিউবওয়েল বা কুঁয়ো থেকে জল তুলে আনত, আবার কখনো বা অনেক দূর হেঁটে বাজার থেকে রিয়ার পছন্দের মিষ্টি কিনে নিয়ে আসত। সুমিতের এই পরিবর্তন দেখে গ্রামের বয়স্ক মহিলারা মাঝে মাঝেই মজা করে বলত, কিরে সুমিত, তুই তো বিয়ের পর পুরোপুরি বউ পাগলা হয়ে গেছিস দেখছি। বিবাহিত জীবনের শুরুর দিকের দিনগুলো তাদের কাছে যেন কোনো রূপকথার গল্পের মতো সুন্দরভাবে কাটতে লাগল। দুজনেই প্রতিদিন পড়ন্ত বিকেলে গ্রামের সবুজ ক্ষেতের আল ধরে একসাথে হাঁটতে বেরোত। রাতের তারা ভরা আকাশের নিচে বসে গভীর রাত পর্যন্ত ভবিষ্যতের হাজারো স্বপ্ন বুনত। রিয়া প্রায়ই সুমিতের কাঁধে মাথা রেখে বলত, জানো, আমার খুব ইচ্ছে করে আমরাও একদিন বড় শহরে যাব, সেখানে আমাদের নিজেদের একটা সুন্দর বড় বাড়ি হবে।
সুমিত শুধু তার দিকে তাকিয়ে একগাল মিষ্টি হাসি হাসত। তার মনের মধ্যে একটাই চাওয়া ছিল, সে যে কোনো পরিস্থিতির বিনিময়ে নিজের স্ত্রীকে সব সময় হাসি খুশি দেখতে চায়। কিন্তু বাস্তব পরিস্থিতি ছিল ভিন্ন। গ্রামে থেকে দিনমজুরি বা ছোট কাজ করে বেশি অর্থ উপার্জন করা একেবারেই অসম্ভব ব্যাপার ছিল। একদিন সুমিতের বাবা হরিদাসবাবু ছেলেকে নিজের কাছে ডেকে অত্যন্ত গম্ভীর গলায় বললেন, শোন বাবা, বিয়ের পর এখন তোর ঘাড়ে সংসারের দায়িত্ব অনেকটাই বেড়ে গেছে। এভাবে গ্রামে পড়ে থেকে তোর আর তোর স্ত্রীর ভবিষ্যতের কিছুই হবে না। তুই এবার শহরে যা, সেখানে গিয়ে ভালো কোনো কাজ বা চাকরির চেষ্টা কর। সুমিত প্রথমে একেবারেই চুপ করে রইল। তার জন্মস্থান, চেনা মানুষজন আর এই ভালোবাসার গ্রাম ছেড়ে দূরে কোথাও যেতে তার মন কিছুতেই সায় দিচ্ছিল না। তারপর সে ধীরে সুস্থে রিয়ার চোখের দিকে তাকাল। সে দেখতে পেল রিয়ার চোখেও শহরে যাওয়ার এক প্রচ্ছন্ন আশার আলো চিকচিক করছে। স্ত্রীর সেই চোখের ভাষা পড়ে শেষমেশ সুমিত শহরে যাওয়ার এক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলল। যেদিন সুমিতের শহরে যাওয়ার দিন ঘনিয়ে এলো, সেদিন মা কল্যাণী দেবীর দুচোখ বেয়ে অঝরে জল ঝরতে লাগল। বাবা হরিদাসবাবু ছেলের কাঁধে শক্ত করে হাত রেখে আশীর্বাদ করে বললেন, বাবারে, জীবনে সৎ পথে থেকে কঠিন পরিশ্রম করে যাবি। মনে রাখবি, ঈশ্বর পরিশ্রমী এবং সৎ মানুষের সহায় সব সময় হন। বিদায়বেলায় তিনি ছেলেকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বললেন, তুই একা শহরে গিয়ে কি করবি? রিয়াকেও তোর সাথে করে নিয়ে যা। বৌমা এখানে একা কিভাবে থাকবে? সুমিত সম্মতিসূচক মাথা নাড়ল এবং ঠিক পরের দিন সকালেই রিয়াকে সাথে নিয়ে এক বুক আশা আর অজানা ভবিষ্যতের স্বপ্ন চোখে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। গ্রামের শান্ত ও কোলাহলমুক্ত পরিবেশ থেকে সোজা কলকাতার মতো একটি বড় শহরে এসে সেখানকার উপচে পড়া ভিড়, যানবাহনের বিকট শব্দ আর আকাশ ছোঁয়া উঁচু উঁচু ইমারত দেখে দুজনেই প্রথমটায় বেশ ঘাবড়ে গিয়েছিল। এই শহরের যান্ত্রিক জীবনযাত্রা তাদের ফেলে আসা গ্রামের সেই স্নিগ্ধ জীবনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ ছিল। নতুন শহরে এসে মাথাগোজার ঠাঁই পেতে তাদের অনেক কাঠখড় পড়াতে হলো। সারাদিন ধরে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে শহরের এক ঘিঞ্জি ও সরু গলির ভেতরে একটি অত্যন্ত ছোট্ট ভাড়ার ঘর পেল সুমিত। ঘরটা এতটাই ছোট ছিল যে তার এক কোণে রান্নাবান্না করার ব্যবস্থা করলে অন্য কোণে শুধু ঘুমানোর জন্য বিছানাটা কোনো রকমে পাতা যেত। তবে সেই মুহূর্তে মাথার ওপর ছাদ হিসেবে পাওয়াই ছোট্ট কুঠুরিটাই দুজনের কাছে তাদের স্বপ্নের রাজপ্রাসাদ বলে মনে হচ্ছিল। পরের দিন খুব ভোরবেলাতেই সুমিত ঘুম থেকে উঠে পড়ল। সে তার কাছে থাকা সবচেয়ে পরিষ্কার জামাকাপড়টা গায়ে চাপিয়ে চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে চাকরির সন্ধানে শহরের রাস্তায় বেরিয়ে পড়ল। সারাদিন রোদ বৃষ্টি উপেক্ষা করে সে এক কোম্পানি থেকে শুরু করে আরেক কোম্পানির দরজায় দরজায় চক্কর কাটতে লাগল। অভিজ্ঞতার অভাব আর উচ্চশিক্ষার ডিগ্রি না থাকায় অনেক জায়গা থেকেই তাকে সরাসরি প্রত্যাখ্যান করে দেওয়া হলো। কিন্তু ভাগ্য হয়তো সেদিন সুমিতের প্রতি সত্যিই ভীষণ সদয় ছিল। অনেক ঘোরাঘুরির পর অবশেষে একটি মাঝারি মানের প্রাইভেট কোম্পানিতে সে ছোট একটি পদের চাকরি পেয়ে গেল। সেই চাকরির বেতন খুব একটা বেশি না হলেও নতুন শহরে বেঁচে থাকার লড়াই শুরু করার জন্য সেটাই তখন অনেক বড় পাওনা ছিল। রাতের বেলা সারাদিনের হাড়ভাঙা খাটুনি শেষে সুমিত যখন ঘরে ফিরে এলো, তখন তার চেহারায় ক্লান্তির ছাপ থাকলেও চোখে মুখে এক অদ্ভুত প্রাপ্তির আনন্দ ঝলমল করছিল। রিয়া অধীর আগ্রহে দরজার কাছে তার স্বামীর ফেরার অপেক্ষায় দাঁড়িয়েছিল। সুমিত মুচকি হেসে রিয়ার দিকে তাকিয়ে বলল, অবশেষে আমি একটা চাকরি পেয়ে গেছি রিয়া। এই সুখবরটি শোনামাত্রই রিয়ার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে আর দেরি না করে সাথে সাথে পরম যত্নে খাবার বেড়ে দিল। দুজনে সেই ছোট্ট ঘরের মেঝেতে একসাথে বসে গল্প করতে করতে তৃপ্তি করে রাতের খাবার খেতে লাগল। এখন থেকে তাদের জীবনের চাকা ধীরে ধীরে একটা সঠিক পথে এগোতে শুরু করল। সুমিত প্রতিদিন কাক ভরে উঠে কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে যেত এবং সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বেশ রাত করে ঘরে ফিরত। আর অন্যদিকে রিয়া সারাদিন একা হাতে তাদের ছোট্ট সংসারের যাবতীয় কাজ সামলে রাখত। এভাবেই হাসি কান্না আর অল্পে তুষ্ট থাকার মধ্য দিয়ে তাদের জীবনের বেশ কয়েকটা মাস কেটে গেল। তারপর হঠাৎ একদিন রাতের বেলা দুজনে যখন একসাথে খাবার খাচ্ছিল, তখন নীরবতা ভেঙে রিয়া আচমকা বলে উঠল, সুমিত, আমার না আরও একটু উচ্চশিক্ষা লাভ করার খুব ইচ্ছে আছে। এই কথাটি শোনার পরও সুমিত কয়েক মুহূর্তের জন্য একদম নিশ্চুপ হয়ে গেল। তার নিজের জীবনের সেই মাঝপথে থেমে যাওয়া অসম্পূর্ণ পড়াশোনার কথা মনে পড়ে গেল। তার বুকের ভেতরে সবসময় এই চাপা কষ্টটা লুকিয়েছিল যে পরিস্থিতির চাপে সে জীবনে পড়াশোনা করে বড় কিছু অর্জন করতে পারেনি। সে ধীরে ধীরে মুখ তুলে রিয়ার দিকে তাকাল। সে দেখতে পেল রিয়ার চোখে অনেক বড় কিছু হওয়ার এক দৃঢ় আশা লুকিয়ে আছে। সুমিত নিজের সামর্থ্যের কথা খুব বেশি চিন্তা না করেই একগাল হেসে বলল, তুমি যদি সত্যিই পড়াশোনা করে জীবনে এগিয়ে যেতে চাও তবে অবশ্যই পড়বে। আমি তোমাকে কখনোই তোমার স্বপ্নের পথে বাধা দেব না।
ঠিক পরের সপ্তাহেই সুমিত নিজের অনেক কষ্টের জমানো টাকা দিয়ে শহরের সবচেয়ে নামকরা এবং ব্যয়বহুল একটি কম্পিটিটিভ পরীক্ষার কোচিং সেন্টারে রিয়াকে ভর্তি করিয়ে দিল। সেই কোচিং সেন্টারের মাসিক ফি এতটাই বেশি ছিল যে তা মেটানোর পর মাস শেষে সুমিতের পকেটে নিজের হাত খরচের জন্যে খুব সামান্য কয়েকটি টাকাই অবশিষ্ট থাকত। কিন্তু এত কষ্টের পরেও তার মুখে কোনোদিন হাসির অভাব হয়নি। তার মনের গভীরে এই বিশ্বাস দৃঢ় হচ্ছিল যে হয়তো রিয়ার হাত ধরেই তার নিজের দেখা সেই অপূর্ণ স্বপ্নগুলো এবার সত্যি হতে চলেছে। পরের দিন সকালে রিয়া যখন প্রথমবারের মতো কোচিং সেন্টারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে সুমিতের সামনে এলো, তখন সুমিত মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়েই রইল। রিয়ার চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস এবং দৃঢ়তা ফুটে উঠেছিল। বাড়ি থেকে বেরোনোর সময় রিয়া সুমিতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি দেখে নিও সুমিত, আমি একদিন ঠিক অনেক বড় একজন সরকারি অফিসার হব। সুমিতও তার কথায় সায় দিয়ে হেসে ফেলল এবং বলল, আমার তোমার যোগ্যতার উপর সম্পূর্ণ ভরসা আছে রিয়া। তার বিন্দুমাত্র এই আন্দাজ ছিল না যে এই অগাধ বিশ্বাসই একদিন তার সুন্দর সাজানো জীবনটাকে থচনচ করে পুরোপুরি বদলে দিতে চলেছে। এখন থেকে রিয়ার প্রতিদিনের রুটিন বদলে গেল। সে রোজ সকালে পরিপাটি করে তৈরি হয়ে কোচিং ক্লাসে যেতে শুরু করল। প্রথম সবকিছুই বেশ স্বাভাবিক গতিতে চলছিল। সুমিত সাত সকালে তার অফিসে কাজের জন্য বেরিয়ে যেত, আর রিয়া যেত তার স্বপ্নের পড়াশোনার জন্যে। সন্ধ্যা গড়িয়ে রাত হলে দুজনেই যখন আবার নিজেদের সেই ছোট্ট কুঠুরিতে ফিরে আসত, তখন সারাদিনের জমানো কথা একে অপরের সাথে ভাগ করে নিত। রিয়া যে কোচিং সেন্টারে ক্লাস করত, সেখানে বিক্রম নামের একটি ছেলেও পড়াশোনা করত। ছেলেটি দেখতে বেশ লম্বা-চওড়া, তার কথা বলার ভঙ্গি ছিল অত্যন্ত চটপটে এবং তার চেহারা সবসময় এক অদ্ভুত আত্মবিশ্বাসে ভরপুর থাকত। পড়াশোনার দিক দিয়েও বিক্রম ভীষণ মেধাবী ছাত্র ছিল। কোচিং সেন্টারের সব শিক্ষকরাও প্রায়ই অন্যান্য ছাত্রছাত্রীদের সামনে তার মেধার প্রশংসা করতেন। একদম শুরুর দিকে রিয়া বিক্রমের সাথে শুধু পড়াশোনার বিষয়বস্তু নিয়েই কথাবার্তা বলত। যখনই রিয়া ক্লাসের কোনো কঠিন প্রশ্নের সমাধান বুঝতে পারত না, তখন বিক্রম নিজে থেকেই এগিয়ে এসে তাকে খুব সুন্দর করে বুঝিয়ে সাহায্য করত। এভাবেই পড়াশোনার সূত্র ধরে ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে কথাবার্তা ও মেলামেশা বাড়তে লাগল। এখন কোচিংয়ের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরও তারা দুজনে অনেকটা সময় একসাথে বসে নানা বিষয়ে গল্প করত। কখনো তারা দীর্ঘক্ষণ লাইব্রেরিতে বসে আড্ডা দিত, আবার কখনো বা রাস্তার ধারের চায়ের দোকানে। বিক্রম সবসময়ই রিয়াকে তার বড় বড় স্বপ্নের কথা শোনাত। সে অবলীলায় বলত, দেখো রিয়া, সরকারি অফিসার হওয়াই হলো জীবনের আসল সার্থকতা। এই যে প্রাইভেট চাকরি করা মানুষগুলো, এরা তো সারা জীবন শুধু অন্যের পায়ের নিচে দমে থাকে, এদের জীবনের কোনো মূল্যই নেই। রিয়া মন্ত্রমুগ্ধের মতো চুপচাপ বসে বিক্রমের এই বড় বড় কথাগুলো শুনতে থাকত। একদিন রিয়া কোচিং থেকে ঘরে ফিরে এসে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে সুমিতকে বলল, জানো সুমিত, আমাদের ব্যাচে বিক্রম নামের একটা ছেলে আছে। ছেলেটা পড়াশোনায় ভীষণ ভালো আর ব্রিলিয়েন্ট, আজও আমাকে পড়া বুঝতে অনেক সাহায্য করেছে। সুমিত মুচকি হেসে বলল, বাহ, এ তো খুব ভালো কথা রিয়া। পড়াশোনায় ভালো এমন মেধাবী মানুষদের সাথে মেলামেশা করলে ভবিষ্যতে তোমারই অনেক লাভ হবে। এই কথা শোনার পর সুমিতের মনে বিন্দুমাত্র কোনো সন্দেহের উদ্রেক হল না। কিছুদিন পার হওয়ার পর একদিন রিয়া নিজে থেকেই বিক্রমকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এলো। সেদিন ছুটির দিন থাকায় সুমিত বাড়িতেই উপস্থিত ছিল। বিক্রম বাড়িতে আসা মাত্রই তার চটপটে স্বভাবের গুণে খুব সহজেই সুমিতের সাথে বন্ধুত্বপূর্ণভাবে মিশে গেল। সে অত্যন্ত আগ্রহের সাথে সুমিতকে তার প্রাইভেট কোম্পানির চাকরির ব্যাপারে নানা কথা জিজ্ঞেস করল, তাদের ফেলে আসা গ্রামের জীবনের গল্প শুনল এবং তারপর রিয়ার সাথে বসে তাদের কোচিংয়ের পড়াশোনার ব্যাপারে গভীর আলোচনার মেতে উঠল। বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় বিক্রম সুমিতের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, সুমিতদা, আপনি বৌদিকে নিয়ে একদম চিন্তা করবেন না। রিয়া খুব শিগগিরই জীবনে অনেক বড় সফলতা পাবে। সহজ সরল সুমিত বিক্রমের এই আশ্বাসবাণী শুনে ভীষণ খুশি হয়ে গেল। তার সরল মনে বিশ্বাস হল যে তার স্ত্রী এই অচেনা শহরে অন্তত একজন খুব ভালো বন্ধু খুঁজে পেয়েছে। এরপর থেকে ধীরে ধীরে নানা অজুহাতে সুমিতদের ঘরে বিক্রমের আসা যাওয়া ক্রমশ বাড়তেই থাকল। কখনো সে রিয়াকে দরকারি নোটস দেওয়ার অছিলায় আসত, আবার কখনো বা সামনে আসন্ন টেস্ট পরীক্ষার প্রস্তুতির দোহাই দিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত। সুমিতকে প্রায়ই অফিস থেকে বেশ দেরি করে ক্লান্ত শরীরে ঘরে ফিরতে হতো। অনেক দিনই সে ঘরে ফিরে এসে দেখত যে বিক্রম আগে থেকেই তাদের ঘরে জমিয়ে বসে আছে। রিয়া পরম আনন্দে চা বানাচ্ছে আর তারা দুজনে মিলে হাসি ঠাট্টা আর গল্পগুজবে মেতে উঠেছে।
শুরুর দিকে সুমিতের কাছে এই পুরো বিষয়টিকে খুব একটা অস্বাভাবিক বলে মনে না হলেও সময়ের চাকা ঘোরার সাথে সাথে পরিস্থিতি ও রিয়ার আচরণে বেশ কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যেতে শুরু করল। এখন রিয়া আর আগের মতো সন্ধেবেলা দরজার দিকে তাকিয়ে তার স্বামী সুমিতের ঘরে ফেরার প্রতীক্ষায় বসে থাকত না। আগে সুমিত সারা দিন পর ক্লান্ত হয়ে ঘরে পা রাখা মাত্রই রিয়া যেমন এক গ্লাস ঠান্ডা জল নিয়ে তার দিকে ছুটে আসত, এখন সেই দৃশ্য আর দেখা যেত না। বরং এখন বেশিরভাগ সময়ই তার মন এবং চোখ তার স্মার্টফোনের স্ক্রিনেই আটকে থাকত। রাতের বেলাতেও সে দীর্ঘ সময় ধরে ফোনে কারো না কারো সাথে ফিসফিস করে কথা বলত। সুমিত যখনই কৌতূহলবশত তাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করত, তখন রিয়া বিরক্তি প্রকাশ করে উত্তর দিত যে সে কোচিংয়ের বন্ধুদের সাথে পড়াশোনার বিষয়েই জরুরি কথা বলছে। সুমিত নিজের অফিসের কাজের চাপে এতটাই জর্জরিত এবং ক্লান্ত থাকত যে সে রিয়ার এই সূক্ষ্ম পরিবর্তনগুলোর দিকে খুব একটা মনোযোগ দেওয়ার সুযোগই পেত না। কোম্পানিতে এখন দিন দিন সুমিতের কাজের চাপ বহুগুণ বেড়ে গিয়েছিল। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত মেশিনের মাঝে একটানা পরিশ্রম করতে করতে তার শরীর যেন একদম ভেঙে পড়ত। অনেক রাতে ঘরে ফিরে সে এতটাই ক্লান্ত থাকত যে না খেয়েই বিছানায় এলিয়ে পড়ে ঘুমিয়ে পড়ত। আর ঠিক অন্য দিকটায় রিয়ার দুনিয়াটা ধীরে ধীরে সম্পূর্ণভাবে বদলে যাচ্ছিল। এখন শহরের এই কৃত্রিম জৌলুস এবং চাকচিক্য তার মনকে প্রবলভাবে আকর্ষণ করতে শুরু করেছিল। কোচিং ক্লাসের নতুন নতুন বন্ধু, দামি ক্যাফেতে বসে আড্ডা দেওয়া, হাতে থাকা মোবাইল আর ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলা, এসবই যেন তার দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছিল। বিক্রম প্রায়ই রিয়ার মস্তিষ্কে বড় বড় 5 স্টার হোটেল, দামি বিলাসবহুল গাড়ি আর বড় সরকারি অফিসারদের বিলাসবহুল জীবনযাত্রার স্বপ্নীল গল্প শোনাত। সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে রিয়াকে বলত, বুঝলে রিয়া, জীবনে যদি একবার অন্তত সরকারি চাকরিটা পকেটে পড়া যায় তবে আর দেখতে হবে না, লাইফ একদম রাজার মতো সেট হয়ে যায়। বিক্রমের এই কথার প্রভাবে রিয়া এখন সুমিতের সেই ছোট আর শর্ট উপায়ের চাকরিটাকে আগের মতো আর সম্মান করত না, বরং তাচ্ছিল্যের চোখে দেখতে শুরু করেছিল। এভাবেই সময়ের স্রোত দ্রুত গতিতে বয়ে চলল। এরপর তাদের কাঙ্ক্ষিত সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার দিন ঘনিয়ে এলো। রিয়া এবং বিক্রম দুজনেই অনেক আশা নিয়ে সেই পরীক্ষায় অংশগ্রহণ করল। পরীক্ষা শেষ হবার পর বিক্রমকে আগের চেয়েও অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। সে সবাইকে বেশ গর্ব করেই বলত যে এবার এই পরীক্ষায় তার চাকরি পাওয়া একদম নিশ্চিত। অন্যদিকে রিয়ার মনের ভেতরে এক অজানা ভয় কাজ করছিল। সে খুব ভালো করেই জানত যে তার পড়াশোনার পেছনে যতটা সময় এবং মনোযোগ দেওয়া উচিত ছিল সে আড্ডায় মেতে থেকে তা দেয়নি। কিন্তু তারপরেও সে মিথ্যা সান্ত্বনা দিয়ে নিজেকে বোঝাত যে হয়তো ভাগ্যদেবতা তার সহায় হবেন। বেশ কয়েক মাস পর যেদিন চূড়ান্ত পরীক্ষার রেজাল্ট বেরোনোর কথা ঘোষণা হলো, সেদিন সকাল থেকেই রিয়া ভীষণ অস্থিরতার মধ্যে সময় কাটাচ্ছিল। সে বারবার ইন্টারনেটে ওয়েবসাইট খুলে রেজাল্ট দেখার চেষ্টা করছিল, কিন্তু সার্ভার ক্রমাগত ডাউন দেখাচ্ছিল। দুপুর গড়াতেই হঠাৎ করে বিক্রমের ফোন এলো। ফোনের ওপাশ থেকে বিক্রমের গলা উত্তেজনায় ফেটে পড়ছিল। সে আনন্দে চিৎকার করে রিয়াকে বলল, রিয়া, আমার সিলেকশন হয়ে গেছে, আমি এবার সরকারি দারোগা হয়ে গেছি। এই খবর শুনে রিয়াও নিজের অজান্তেই আনন্দে লাফিয়ে উঠল। কিন্তু সেই আনন্দের রেশ বেশিক্ষণ টিকল না। যখন সে নিজের রোল নাম্বার দিয়ে রেজাল্ট চেক করল, তখন মনে হলো যেন তার পায়ের তলার মাটি এক মুহূর্তে সরে গেছে। সে অত্যন্ত শোচনীয়ভাবে পরীক্ষায় ফেল করেছিল। সন্ধ্যা হতেই বিক্রম হাতে দামি মিষ্টির বড় বাক্স নিয়ে সুমিতদের ঘরে এসে হাজির হল। ঘরে ঢুকেই সে সুমিতের মুখে একটা মিষ্টি গুজে দিয়ে সগর্বে ঘোষণা করল, সুমিতদা, মিষ্টিমুখ করুন, আপনার এই ভাই এবার একজন বড় সরকারি দারোগা হয়ে গেছে। সহজ মনের মানুষ সুমিত একগাল মিষ্টি হাসি হেসে বিক্রমকে তার এই সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানাল। যদিও রিয়ার এই ব্যর্থতায় সুমিত ভেতর থেকে বেশ মনমরা হয়ে পড়েছিল, কিন্তু সে একজন আদর্শ স্বামীর মতো রিয়ার পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিয়ে বোঝাল, কোনো ব্যাপার না রিয়া, আমরা আগামীবার আরও বেশি করে পরিশ্রম করব, তুমি ঠিক সফল হবে। কিন্তু রিয়া কোনো উত্তর না দিয়ে গুম মেরে বসে রইল। তার চোখে মুখে চরম হতাশা এবং ব্যর্থতার তীব্র রাগ একদম স্পষ্ট ফুটে উঠছিল। কিছুদিন পর বিক্রম তার সরকারি চাকরির ট্রেনিং নেওয়ার জন্য শহরে চলে গেল। এখন দারোগা হওয়ার সুবাদে বিক্রমের জীবনযাত্রার মান এবং আদবকায়দা পুরোপুরি বদলাতে শুরু করেছিল। তার পরনে এখন দামি ও নতুন পোশাক, কথা বলার ধরনে একটা অদ্ভুত কৃত্রিমতা এবং আচরণে এক উগ্র অহংকার। কিন্তু অবাক করার বিষয় হল, এত পরিবর্তন সত্ত্বেও বিক্রম এবং রিয়ার মধ্যকার কথাবার্তা এবং যোগাযোগের মাত্রা কমার বদলে উল্টে ক্রমশ বাড়তেই থাকল। সারা দিন ধরে তাদের দুজনের মধ্যে ফোনে কথা হতো, আর অনেক সময় সেই কথোপকথন মাঝরাত পেরিয়ে ভোর পর্যন্ত গড়াত।
সুমিত যখন কাজের শেষে ঘরে ফিরে ক্লান্ত স্বরে রিয়াকে এই বিষয়ে জিজ্ঞেস করত, তখন রিয়া অকারণে প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করে উত্তর দিত, তুমি কথায় কথায় আমাকে এত সন্দেহ করো কেন? এভাবেই ধীরে ধীরে তাদের ছোট্ট ঘরের পরিবেশ বিষাক্ত হতে শুরু করল। আগে যেখানে তারা দুজনে সারাদিনের শেষে মেঝেতে একসাথে বসে আনন্দ করে খাবার খেত, এখন সেই ঘরে এক ভয়ানক নীরবতা বিরাজ করত। সুমিত আপ্রাণ চেষ্টা করত যাতে তাদের দুজনের মধ্যকার এই দূরত্ব ঘুচে যায়, কিন্তু রিয়া যেন জেনে বুঝেই প্রতিদিন তার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। এরপর একদিন রাতে সুমিত অফিস থেকে একটু তাড়াতাড়ি ছুটি পেয়ে ঘরে চলে এলো। সে দরজার কাছে এসে দেখল ঘরের দরজা ভেতর থেকে শক্ত করে বন্ধ করা। সে বেশ কয়েকবার দরজায় কড়া নাড়ল। কয়েক মুহূর্ত পর অবশেষে দরজা খুলল। দরজা খুলতেই সুমিত দেখল রিয়াকে খুব ঘাবড়ানো দেখাচ্ছে, আর ঘরের ভেতরে বিছানায় বসে আছে বিক্রম। সুমিত দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে রইল। তারপর বুকের ভেতরের কষ্টটা চেপে রেখে অত্যন্ত ধীর ও শান্ত গলায় বলল, আমি এখন যাচ্ছি, একটু পরে আসছি। কিন্তু সেই রাতে, সেই মুহূর্তেই প্রথমবারের মতো সুমিতের সরল মনে এক গভীর এবং ভয়ঙ্কর সন্দেহের বীজ শক্তভাবে দানা বাঁধল। এই ঘটনার পর থেকে সুমিতের স্বভাবও বদলাতে শুরু করল। সে এখন রিয়ার ছোট ছোট প্রতিটি আচরণের ওপর তীক্ষ্ণ নজর রাখতে শুরু করল। সে খেয়াল করল অনেকবারই মাঝরাতে রিয়া চুপি চুপি ব্যালকনিতে গিয়ে ফিস করে ফোনে কথা বলে, আর সুমিত যখনই তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে রিয়ার সাথে সাথে ভয় পেয়ে ফোন কেটে দেয়। একদিন সুমিত আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে রাগের মাথায় রিয়ার হাত থেকে তার মোবাইলটা কেড়ে নিল। রিয়া ক্ষিপ্ত হয়ে তারস্বরে চিৎকার করে উঠল, তোমার কি আমার ওপর বিন্দুমাত্র ভরসা নেই? সুমিত অত্যন্ত ব্যথাতুর কণ্ঠে জবাব দিল, তোমার ওপর আমার নিজের জীবনের চেয়েও বেশি ভরসা ছিল রিয়া, কিন্তু তোমার আজকালকার আচরণ দেখে এখন আমার খুব ভয় হতে শুরু করেছে। সেই অভিশপ্ত রাতে তাদের দুজনের মধ্যে অত্যন্ত ভয়ঙ্কর এক ঝগড়া হল, এবং সেই ঝগড়ার মাঝেই প্রথমবারের মতো রিয়া তার মনের আসল রূপ প্রকাশ করে সুমিতকে পরিষ্কার ভাষায় বলে দিল, শোনো সুমিত, বিক্রম তোমার চেয়ে সব দিক দিয়ে অনেক গুণ বেশি ভালো। তার স্বপ্ন এবং চিন্তাধারা তোমার মতোই ছোট গণ্ডির মধ্যে আবদ্ধ নয়। সে জীবনে অনেক বড় কিছু হবে, অনেক দূর যাবে। নিজের স্ত্রীর মুখ থেকে অন্য এক পরপুরুষের এমন নির্লজ্জ প্রশংসা শুনে সুমিত ভেতর থেকে একদম চুরমার হয়ে ভেঙে পড়ল। কিন্তু তারপরেও তার সেই আশাবাদী মনটা তাকে বোঝাতে লাগল যে হয়তো সময়ের প্রলেপে তাদের সম্পর্কের এই তিক্ততা একদিন ঠিকই দূর হয়ে যাবে। কিন্তু বেচারা সুমিতের বিন্দুমাত্র জানা ছিল না যে তার জীবনের সবচেয়ে ধ্বংসাত্মক ঝড়টা তখনও তার জন্য অপেক্ষা করে আছে। সেই ভয়ঙ্কর রাতের পর সুমিত এবং রিয়ার দাম্পত্য সম্পর্কে আর আগের মতো সেই মিষ্টি মাধুর্য বা ভালোবাসা অবশিষ্ট রইল না। তারা এখন একই ছাদের নিচে একই ঘরে থাকত ঠিকই, কিন্তু তাদের মনের মাঝের অদৃশ্য দূরত্বটা যেন কয়েক আলোকবর্ষ বেড়ে গিয়েছিল। সুমিত প্রতিদিন আপ্রাণ চেষ্টা করত যে কোনোভাবেই হোক অনেক ভালোবাসা দিয়ে সে রিয়াকে আবার আগের মতো স্বাভাবিক করে তুলবে। সে রিয়াকে নানাভাবে বোঝানোর চেষ্টা করত, তার জন্যে সময় বের করত, এমনকি নিজের অফিসে কয়েকদিনের ছুটি নিয়ে তাকে শহরের বাইরে ঘুরতেও নিয়ে যেত। কিন্তু রিয়া এখন ভেতর থেকে পুরোপুরি বদলে গিয়েছিল। তার প্রতিটি কথায় ও আচরণে এক অদ্ভুত শীতলতা এবং চরম উপেক্ষা চলে এসেছিল। অনেকদিন এমন হতো যে সুমিত কাজ থেকে ফিরে গভীর রাত পর্যন্ত রিয়ার সাথে দুটো কথা বলার জন্য অপেক্ষা করত, কিন্তু রিয়া তাকে পাত্তাই না দিয়ে নিজের ফোনেই বিভোর হয়ে থাকত। সুমিত যখনই অভিমান করে কিছু জিজ্ঞেস করত, সে চরম বিরক্ত হয়ে উল্টোপাল্টা উত্তর দিত। সামান্য ছোটখাটো তুচ্ছ বিষয় নিয়েও সে এখন সুমিতের সাথে তুমুল ঝগড়া করতে শুরু করেছিল। অন্যদিকে বিক্রমের দারোগার চাকরি পাকা হওয়ার পর সমাজে তার প্রতিপত্তি ও মর্যাদা বহু গুণ বেড়ে গিয়েছিল। পুলিশের সেই খাকি উর্দি পরে সে যখন রোয়াব দেখিয়ে শহরের রাস্তায় বেরোত, সাধারণ মানুষ তাকে সমীহ ও সম্মানের চোখে দেখত। ক্ষমতার এই জৌলুস এবং বাইরের এই চাকচিক্যটাই রিয়ার লোভী মনকে সবচেয়ে বেশি আকর্ষণ করত। এখন তার কাছে সুমিতের সেই সৎ ও সাধারণ জীবনযাপনকে অত্যন্ত নিচু এবং ছোট বলে মনে হতে শুরু করেছিল। সে প্রায়শই সুমিতকে অপমান করে খোঁটা দিত, চোখ খুলে দেখো সুমিত, বিক্রম আজ নিজের চেষ্টায় কোথায় পৌঁছে গেছে, আর তুমি এখনও সেই অভাবের সংসারে একটা ছোট প্রাইভেট চাকরিতেই সারা জীবনের জন্য আটকে আছো। সুমিত একদম চুপ করে থাকত। সে খুব ভালো করেই জানত যে তার চাকরিটা সমাজের চোখে ছোট, কিন্তু সে জীবনে কখনো সৎ পথে থেকে কঠোর পরিশ্রম করা ছাড়েনি।
তারপরও নিজের ভালোবাসার মানুষের মুখের এই কথাগুলো তার বুকে বিষাক্ত তীরের মতো গভীরভাবে বিঁধত। ধীরে ধীরে তাদের সম্পর্কের অবস্থা এতটাই তলানিতে গিয়ে ঠেকল যে এখন রিয়া আর কোনো রাগঢাক না করেই প্রকাশ্যে বিক্রমের সাথে দেখা সাক্ষাৎ করতে শুরু করেছিল। অনেকদিন এমন হতো যে সে ঘণ্টার পর ঘণ্টা ঘরের বাইরে বিক্রমের সাথে সময় কাটাত, আর সুমিত জিজ্ঞেস করলে নির্লজ্জের মতো নানা ধরনের মিথ্যে অজুহাত দেখিয়ে দিত। সুমিতের মনে সেই পুরনো সন্দেহ এবার পুরোপুরি এক রূঢ় বিশ্বাসে পরিণত হচ্ছিল। একদিন ধৈর্যের বাঁধ ভাঙলে সে রিয়াকে পরিষ্কারভাবেই জিজ্ঞেস করেই ফেলল, আমাকে সত্যি করে বলো রিয়া, তোমার আর বিক্রমের সম্পর্কটা কি সত্যিই শুধুই বন্ধুত্বের পর্যায়ে সীমাবদ্ধ আছে? রিয়া কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকল, তারপর চরম নির্লজ্জতার সাথে চোখের দিকে তাকিয়ে বলল, যদি আমাদের মধ্যে বন্ধুত্বের চেয়েও বেশি কিছু থেকেও থাকে তবে তুমি আমার কি করতে পারবে? স্ত্রীর মুখে এমন স্ফর্ধিত কথা শুনে সুমিতের হৃৎস্পন্দন যেন কিছুক্ষণের জন্য পুরোপুরি থমকে গেল। সে কখনো দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি যে মেয়েটির মুখের হাসির জন্য সে দিন-রাত অমানসিক পরিশ্রম করে যাচ্ছে, সেই মেয়েটি একদিন তার সামনে এসে এমন প্রতারক বেশে দাঁড়াবে। সেই রাতে তাদের দুজনের মধ্যে পুনরায় এক বিরাট ঝগড়া হল। রাগের মাথায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে রিয়া চিৎকার করে সুমিতকে বলল, তুমি আমাকে জীবনে সেই আরাম আয়েশ আর বিলাসবহুল জীবন কখনোই দিতে পারবে না যা আমি চাই। সে আরও বলল, তুমি তোমার এই যোগ্যতা নিয়ে সারা জীবন ওই হাড় ভাঙা প্রাইভেট চাকরিই করবে, আর আমি তোমার সাথে এই বস্তির মতো ঘরে সারা জীবন দারিদ্র্যের মধ্যে ধুকে ধুকে কাটাতে পারব না। সুমিত অত্যন্ত ব্যথাতুর কণ্ঠে তাকে বোঝানোর চেষ্টা করল, আমি তো আমাদের ভালোর জন্যই এত পরিশ্রম করছি রিয়া, আমাকে একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু রিয়ার চোখ তখন বিলাসের নেশায় অন্ধ। সে অত্যন্ত নিষ্ঠুরভাবে সুমিতকে পরিষ্কার জানিয়ে দিল, আমাকে এখন থেকে বিক্রমের সাথেই থাকতে হবে। রিয়ার মুখে এই কথাগুলো শোনার পর সুমিতের দুচোখ বেয়ে অঝরে জল নামতে শুরু করল। সে কাঁপা কাঁপা গলায় শেষবারের মতো জিজ্ঞেস করল, আমাদের এতদিনের সম্পর্কটা তুমি এত সহজেই শেষ করে দিতে পারবে রিয়া? রিয়া অত্যন্ত নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, সম্পর্ক যখন জীবনের পথে বোঝা হয়ে দাঁড়ায় তখন সেটাকে যত দ্রুত সম্ভব শেষ করে দেওয়াই ভালো। কিছুদিন পর সত্যিই রিয়া সুমিতকে পুরোপুরি একা করে দিয়ে চিরদিনের মতো ঘর ছেড়ে চলে গেল। সেদিন সুমিত ঘণ্টার পর ঘণ্টা সেই একাকী এবং শূন্য ঘরে পাথর হয়ে বসে রইল। ঘরের চারপাশের দেয়ালগুলো যেন তাকে একাকিত্বের গ্রাসে গিলতে আসছিল। ঘরের প্রতিটি কোণে রাখা সব কিছুর মধ্যেই তার শুধু রিয়ার কথাই মনে পড়ছিল। ঘরের এক কোণে পড়ে থাকা রিয়ার ফেলে যাওয়া ওড়না, রান্নাঘরে সাজিয়ে রাখা বাসনপত্র আর দেয়ালে টাঙানো তাদের সেই হাসিখুশি বিয়ের ছবিটা সব যেন আজ সুমিতকে নিয়ে এক নিষ্ঠুর উপহাস করছিল। দিনের পর দিন অনেকগুলো রাত সে না ঘুমিয়ে কাটাতে শুরু করল। কোম্পানিতে কাজে গেলেও তার মন সেখানে বিন্দুমাত্র বসছিল না। মেশিনের সামনে কাজ করতে করতে হঠাৎ করেই তার চোখ জলে ঝাপসা হয়ে আসত। এরপর একদিন এক উকিলের মাধ্যমে ডিভোর্সের আইনি কাগজ তার সামনে এনে রাখা হলো। সুমিত সেই কাগজগুলোর দিকে অনেকক্ষণ ধরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তার দুই হাত তখন থরথর করে কাঁপছিল। সে শেষবারের মতো একটা আশায় বুক বেঁধে রিয়াকে ফোন করল, কিন্তু ফোনের ওপাশ থেকে শুধু একটি শীতল কণ্ঠস্বর ভেসে এলো, কাগজগুলোতে চুপচাপ সই করে দাও সুমিত, এখন আমাদের দুজনের জন্য এটাই সবচেয়ে ঠিক কাজ। আর কোনো উপায় না দেখে সুমিত ভারী এবং ভাঙা হৃদয়ে সেই ডিভোর্সের কাগজে সই করে দিল। এর মাত্র কয়েক মাসের মধ্যেই রিয়া অত্যন্ত ধুমধাম করে দারোগা বিক্রমকে বিয়ে করে নিল। এই নিদারুণ খবরটি যখন সুমিতের কানে এসে পৌঁছল তখন সে ভেতর থেকে একদম পুরোপুরি ধ্বংস হয়ে গেল। তার মনে হতে লাগলো যেন তার বেঁচে থাকার আর কোনো অর্থই নেই। এখন তার কাছে বেঁচে থাকার জন্য না আছে কোনো স্বপ্ন আর না আছে কোনো আশা। সে শুধু একজন আবেগহীন মেশিনের মতো সারাদিন চাকরি করত আর রাতের বেলা এসে সেই অন্ধকার খালি ঘরে একা বসে থাকত। শহরের এই দমবন্ধ করা একাকিত্ব আর কষ্ট সহ্য করতে না পেরে অবশেষে একদিন সে একটি কঠোর সিদ্ধান্ত নিল। সে ভাবল, এই নিষ্ঠুর শহরে এখন আমার আর কী বা অবশিষ্ট আছে? আমি যার জন্য পরিশ্রম করছিলাম সেই তো আর রইল না। এই ভেবে সে শহরের পাট চুকিয়ে আবার নিজের ফেলে আসা গ্রাম রসুলপুরে চিরতরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। ভাঙা মন নিয়ে সে গ্রামে ফিরে এলো। বাবা হরিদাসবাবু যখন দীর্ঘদিন পর তার ছেলের এই বিধ্বস্ত মৃতপ্রায় অবস্থা দেখলেন তখন তার দুচোখ বেয়ে অঝরে জল নেমে এলো। এই সুমিত আর তার সেই আগের হাসিখুশি ছেলেটা ছিল না। তার মুখের উজ্জ্বলতা সম্পূর্ণভাবে গায়েব হয়ে গিয়েছিল। সে সারাদিন শুধু চুপচাপ নিজের ঘরের এক কোণে বসে থাকত। টানা বেশ কয়েকদিন ধরে সে বাড়ির কারো সাথেই ঠিকমতো একটা কথাও বলেনি। ছেলের এই পরিণতি দেখে এক রাতে
বাবা হরিদাসবাবু তার পাশে গিয়ে বসলেন এবং তার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে বললেন, শোন বাবা সুমিত, জীবন নদীর মতো বহমান। জীবনে কোনো একজন মানুষের চলে যাওয়ায় কখনো জীবন শেষ হয়ে যায় না। বাবার এই স্পর্শে সুমিতের দুচোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমি জীবনে হেরে গেছি বাবা, আমি তার জন্য সবকিছু করলাম আর সে আমাকে মাঝপথে ছেড়ে চলে গেল। হরিদাসবাবু তার ছেলের কাঁধ শক্ত করে ধরে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, তুই যদি ভেঙে পড়ে এইভাবে বসে থাকিস তবে তুই সত্যিই জীবনে হেরে যাবি। মনে রাখবি, জীবনকে জবাব নিজের চরম সাফল্য আর কঠিন পরিশ্রম দিয়েই দিতে হয়। বাবার এই অনুপ্রেরণামূলক কথাগুলো সুমিতের মৃতপ্রায় সত্তার ভেতরে যেন এক নতুন আগ্নেয়গিরির জন্ম দিল। ঠিক পরের দিন সকালে সে তার বাবার কাছে গিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, বাবা, আমি আমার পড়াশোনাটা আবার নতুন করে শুরু করতে চাই। ছেলের মুখে কথা শুনে হরিদাসবাবু এক মুহূর্ত চিন্তা না করেই বললেন, আমি তোর সাথে আছি। সেই দিনের পর থেকে সুমিত নিজের জীবনধারাকে পুরোপুরি বদলে ফেলল। সে বাইরের জগৎ থেকে দূরত্ব তৈরি করে নিল। এখন তার জীবনের একটাই লক্ষ্য ছিল, বড় কিছু হওয়া। গ্রামের সেই ছোট্ট ঘরে সে দেশ বিদেশের নানা বইয়ের পাহাড় গড়ে তুলল। প্রতিদিন ভোর 4টে বাজতেই সে ঘুম থেকে উঠে পড়তে বসত এবং রাত গভীর হওয়া পর্যন্ত একটানা বইয়ের পাতায় ডুবে থাকত। দিনের পর দিন সে পড়তে থাকত। অনেকবার তার চোখ ক্লান্তিতে বুজে আসত, কিন্তু সে হার না মেনে আবার পড়তে বসত। গ্রামের মানুষ তাকে এই অবস্থায় দেখে নানা রকম ব্যঙ্গবিদ্রুপ করে মজাও ওড়াত। কেউ কেউ হাসাহাসি করে বলত, এত বয়সে নাকি ইউপিএসসির মতো কঠিন পরীক্ষার পড়াশুনো করবে। কিন্তু সুমিত এই সমস্ত নেতিবাচক কথায় বিন্দুমাত্র কান দিত না। এদিকে বাবা হরিদাসবাবু নিজের হাড় ভাঙা খাটুনির পর পাওয়া সামান্য বেতনের টাকা দিয়ে ছেলের জন্য বই কিনে দিতেন। অনেকবার তিনি নিজের অতি প্রয়োজনীয় জিনিসগুলো কেনাও বাদ দিয়েছেন, যাতে সুমিতের পড়াশোনার পথে কোনো ঘাটতি বাধা হয়ে না দাঁড়ায়। মা কল্যাণী দেবী প্রতিদিন সকালে ভগবানের কাছে ছেলের সাফল্যের জন্য চোখের জলে প্রার্থনা করতেন। এভাবেই সময় দ্রুত কেটে গেল। সুমিত পড়াশোনা করে পরীক্ষা দিল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই দিনটি এলো, যেদিন ইউপিএসসি পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হলো। সেদিন সকালে সুমিতের হাত পা কাঁপছিল। রেজাল্ট দেখামাত্রই বিস্ময়ে তার চোখ দুটো গোল গোল হয়ে বড় হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য সে একদম পাথরের মতো স্ক্রিনের দিকে তাকিয়েই রইল। তার যেন বিশ্বাসই হচ্ছিল না যে সে তার প্রথম চেষ্টাতেই ইউপিএসসি পরীক্ষা পাশ করে গেছে। তারপর তার দুচোখ থেকে আনন্দাশ্রু গড়িয়ে পড়তে লাগল। সে আইএএস অফিসার হিসেবে নির্বাচিত হয়েছিল। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো রসুলপুর গ্রাম যেন আনন্দে মেতে উঠল। বাবা হরিদাসবাবু আজ প্রথমবারের মতো নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদলেন। মা কল্যাণী দেবী ঠাকুরের মূর্তির সামনে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন। যে ছেলেটিকে একসময় তার নিজের স্ত্রী অপদার্থ বলে অবজ্ঞা করে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আজ সেই ছেলেই দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা পাশ করে ফেলেছিল। ট্রেনিং সাফল্যের সাথে শেষ করার পর সুমিতকে জেলাশাসক বা ডিএম পদ দেওয়া হল। রাতারাতি তার নামের আগে অত্যন্ত সম্মানজনক জেলা আধিকারিক যুক্ত হয়ে গিয়েছিল। কিন্তু ক্ষমতার এত বড় সিংহাসনে বসার পরেও তার মনের একদম গভীরে কোনো এক কোণে সেই পুরনো ব্যথাটা তখনও জীবিত ছিল। আর ভাগ্য তাকে এমন এক দৃশ্য দেখাতে চলেছিল যা দেখে তার পায়ের তলার মাটি সরে যাওয়ার উপক্রম হবে। ডিএম পদে নিযুক্ত হওয়ার পর সুমিতের জীবনযাত্রা পুরোপুরি বদলে গিয়েছিল। এখন তার কাছে বড় সরকারি বাংলো ছিল, গাড়ি ছিল, নিরাপত্তা ছিল, আর পুরো জেলার দায়িত্ব তার কাঁধেই ছিল। মানুষজন তার সামনে মাথা নিচু করে কথা বলত। যেখানে একসময় তাকে ছোট চাকরির লোক বলে অপমান করা হয়েছিল, আজ তারাই সুমিতের সাফল্যের প্রশংসা করছিল। কিন্তু এত উচ্চতায় পৌঁছানোর পরেও সুমিতের মধ্যে কোনো অহংকার আসেনি। সে আগের মতোই শান্ত মেজাজে থাকত আর নিজের কাজকর্ম সততার সাথে পালন করত। জেলায় তার পরিচয় এক কঠোর কিন্তু ন্যায়পরায়ণ অফিসার হিসেবে ছড়িয়ে পড়েছিল। সেদিন সকাল থেকেই জেলার সদর হাসপাতালের অব্যবস্থা নিয়ে ক্রমাগত অভিযোগ আসছিল। কোথাও নোংরা, কোথাও ওষুধের অভাব, আবার কোথাও রোগীদের প্রতি গাফিলতি। এই অভিযোগগুলো শোনা মাত্রই সুমিত সাথে সাথে হাসপাতাল পরিদর্শনের সিদ্ধান্ত নিয়ে ফেলল। দুপুর গড়াতেই তার কনভয়ে গিয়ে সোজা সেই জেলা হাসপাতালের গেটের সামনে দাঁড়াল। ডিএম সাহেবের গাড়ি ভেতরে প্রবেশ করতেই হাসপাতাল চত্বরে হুলুস্থুল পড়ে গেল। ডাক্তার, নার্স এবং কর্মচারীরা তটস্থ হয়ে দৌড়ে এদিক ওদিক সব ব্যবস্থা ঠিক করার জন্য ছুটোছুটি করতে লেগে গেল। সুমিত তার গাড়ি থেকে নামল এবং সোজা হাসপাতালের ভেতরের ওয়ার্ডগুলোর দিকে এগোতে লাগল।
কিন্তু হঠাৎ করেই পরিদর্শনের সময় তার নজর হাসপাতালের বারান্দায় ঝাড়ু দেওয়া এক মহিলার ওপর গিয়ে পড়ল। তার হাতে ধরে রাখা ফাইলটা ধীরে ধীরে নিচের দিকে নেমে এলো। সেই মহিলাটি মাথা নিচু করে মেঝে পরিষ্কার করার কাজে মগ্ন ছিল। তার চুলগুলো রুক্ষ এবং উস্কোখুস্কো, মুখটা ক্লান্ত এবং পরনে অত্যন্ত পুরনো কাপড়। কিন্তু মহিলাটি যখন মাথা তুলল, তখন পরের মুহূর্তেই সুমিতের চোখ চরম বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সেই ছিল রিয়া, তারই বিবাহ বিচ্ছিন্না স্ত্রী। কয়েক সেকেন্ডের জন্য সুমিতের মনে হল যেন সময় থমকে দাঁড়িয়েছে। যে মেয়েটি একদিন তাকে গরিব ও অযোগ্য বলে অত্যন্ত নির্মমভাবে ছেড়ে চলে গিয়েছিল, আজ সেই মেয়েটি এই হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ঝাড়ু দিচ্ছিল। সুমিত হতভম্ব হয়ে শুধু এক দৃষ্টে তার দিকে তাকিয়েই রইল। তার মাথার ভেতরে পুরনো দিনগুলো দ্রুত ঘুরপাক খেতে লাগল। এই কি সেই রিয়া যে সবসময় বড় বড় স্বপ্ন দেখত? এই কি সেই রিয়া যে দারোগা বিক্রমের উর্দি ও মর্যাদায় প্রভাবিত হয়ে তাকে ছেড়েছিল, যার চোখে আজ কোনো দীপ্তি পর্যন্ত বেঁচে ছিল না? অন্যদিকে রিয়াও যখন মাথা তুলে সামনে স্বয়ং ডিএম সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখল, তখন তার হাত পা ভয়ে কাঁপতে শুরু করল। হাত থেকে ঝাড়ুটা সজোরে মেঝেতে পড়ে গেল। সে চরম ঘাবড়ে গিয়ে দৃষ্টি নত করল। সম্ভবত নিজের কৃতকর্মের চরম লজ্জা তাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। সে চিনে ফেলেছিল যে এটা সুমিত। কিছুক্ষণ তাদের দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা বিরাজ করল। তারপর সুমিত কোনো কথা না বলেই নিজের নজর অন্যদিকে সরিয়ে নিল এবং অত্যন্ত গাম্ভীর্যের সাথে সামনের দিকে এগিয়ে গেল। পুরো হাসপাতালের সমস্ত স্টাফ তার পেছন পেছন চলছিল। ডাক্তাররা ভয়ে কাঁপছিল। সুমিত প্রতিটি ওয়ার্ডে যাচ্ছিল, রোগীদের সাথে কথা বলছিল এবং যেখানেই নোংরা দেখছিল সেখানেই আধিকারিকদের অত্যন্ত কড়া ভাষায় বকাঝোকা করছিল। কিন্তু তার মাথার ভেতরে বারবার শুধু সেই একটাই মুখ ঘুরপাক খাচ্ছিল। সে বুঝতে পারছিল না যে শেষমেশ এমন কি হল, যার ফলে বিক্রমের সাথে চলে যাওয়া রিয়া আজ এই করুণ অবস্থায় এসে পৌঁছেছে। এভাবেই প্রায় 1 ঘণ্টা ধরে হাসপাতাল চত্বরে তার পরিদর্শন চলল। এরপর সুমিত হাসপাতালের কেবিনে গিয়ে ডিএমের চেয়ারে বসলেন। কিছুক্ষণ তিনি একদম চুপচাপ চিন্তায় মগ্ন হয়ে টেবিলে আঙুল বাজাতে লাগলেন। তারপর তিনি তার পিয়নের দিকে তাকালেন এবং অত্যন্ত ধীর কণ্ঠে নির্দেশ দিলেন, যে মহিলাটি বাইরে সাফাইয়ের কাজ করছিল তাকে এখনই ভেতরে পাঠিয়ে দাও। পিয়ন সাথে সাথে বাইরে চলে গেল। কয়েক মিনিট পর দরজা ধীরে ধীরে খুলল। রিয়া কেবিনের ভেতরে প্রবেশ করল। চরম লজ্জায় তার চোখ নিচু করা ছিল এবং ভয়ে তার সারা শরীর কাঁপছিল। সে সুমিতের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তার দিকে একবারের জন্যেও তাকানোর মতো সাহস তার হচ্ছিল না। কেবিনের ভেতরে কিছুক্ষণ এক অদ্ভুত নীরবতা ছেয়ে রইল। তারপর সুমিত শান্ত গলায় জিজ্ঞেস করল, কেমন আছো রিয়া? এই প্রশ্নটা শুনতেই রিয়ার চোখে জল চলে এলো। সম্ভবত তার কল্পনাতেও ছিল না যে আদিত্য এত শান্তভাবে তার সাথে কথা বলবে। সে কাঁপা কাঁপা গলায় কোনো মতে উত্তর দিল, ঠিক আছি। কিন্তু তার অবস্থা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে মোটেও ঠিক নেই। সুমিত কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর সরাসরি জিজ্ঞেস করল, বিক্রম কোথায়? এই প্রশ্ন শোনা মাত্রই রিয়ার চোখের বাঁধ ভেঙে গিয়ে অঝরে জল বইতে শুরু করল। সে ধীরে ধীরে ঘটনাটি বলতে শুরু করল। শুরুর দিকে বিক্রম আমাকে খুব সুখে রেখেছিল। আমার মনে হয়েছিল আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু ওর চাকরিটা পাকা হবার পর ও পুরোপুরি বদলাতে শুরু করে। ওর জীবনে অন্য মেয়েরা আসতে শুরু করল। সে গভীর রাত পর্যন্ত বাইরে থাকত। আমি যখন প্রশ্ন করতাম তখন সে আমার ওপর চিৎকার করত। রিয়া কাঁদতে কাঁদতে থেমে গেল। তারপর সে কাঁপা গলায় বলল, এরপর একদিন সে পরিষ্কার মুখের ওপর বলে দিল, যে নিজের স্বামীর হতে পারেনি সে আমার আর কি হবে। সুমিত অত্যন্ত শান্ত ভঙ্গিতে বসে তার কথাগুলো শুনতে লাগল। রিয়া চোখ মুছতে মুছতে আরও বলল, তারপর সে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি অনেক দিন ধরে রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়িয়েছি। আত্মীয় স্বজনরাও সাথ দেয়নি। চাকরি চাইতে গেলে সব জায়গা থেকে ফিরিয়ে দেওয়া হয়। তারপর এখানে সাফাইয়ের কাজ পেলাম, তাই বাধ্য হয়ে এই কাজই করছি। বলতে বলতেই রিয়া একদম হাউমাউ করে কেঁদে ফেলল। সে নিজের 2 হাত জোড় করে ক্ষমা ভিক্ষা চেয়ে বলল, আমাকে মাফ করে দাও সুমিক, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমাকে বুঝতে পারিনি। তুমি ঠিক ছিলে, আমিই ভুল ছিলাম। ঘরের ভেতর আবার নিস্তব্ধতা ছেয়ে গেল। সুমিত নিজের চেয়ারে বসে চুপচাপ তাকে দেখতে লাগল। তার চোখে মুখে কোনো রাগ বা খুশি ছিল না।
ছিল কেবল এক গভীর প্রশান্তি, যেন জীবন তাকে অনেক বড় একটা পাঠ শিখিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর সে অত্যন্ত ধীর কণ্ঠে বলল, রিয়া, যখন আমি তোমার সাথে ছিলাম তখন আমার কাছে টাকা কম ছিল ঠিকই, কিন্তু সম্মান আর সততা ছিল। তুমি ঠিক সেই সময়টায় আমাকে ছেড়ে গিয়েছিলে যখন আমি সবচেয়ে দুর্বল ছিলাম। সুমিত আবার বলল, আমি তোমাকে সবসময় ভরসা করেছিলাম, কিন্তু তুমি আমার সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছ। রিয়া কাঁদতে কাঁদতে বলল, আমাকে একটা সুযোগ দাও সুমিত, আমি সব ঠিক করে নেব। সুমিত কিছুক্ষণের জন্য একদম চুপ রইল। তারপর সে খুব ধীরে সুস্থে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়াল। সে রিয়ার দিকে একবার তাকাল এবং অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, এখন অনেক দেরি হয়ে গেছে রিয়া। এখন আমার সম্পর্কের চেয়ে দায়িত্বের ওপর অনেক বেশি ভরসা। কিছুক্ষণ পর সুমিত আবার শান্ত কণ্ঠে বলল, আমি মানবতার খাতিরে তোমার কিছু সাহায্য অবশ্যই করতে পারি, কিন্তু স্বামী হিসেবে আমি আর ফিরে আসতে পারব না। রিয়া মাথা নিচু করে ফেলল। সম্ভবত তার এই উত্তরেরই ভয় ছিল। সুমিত তার পিয়নকে ভেতরে ডাকল এবং নির্দেশ দিয়ে বলল, এনার ডিউটি সাফাইয়ের কাজ থেকে সরিয়ে অফিস রেকর্ড সেকশনে লাগিয়ে দিন এবং এনার থাকার জন্য একটি সরকারি মহিলা কোয়ার্টারের ব্যবস্থা করে দিন। পিয়নকে এই নির্দেশ দিয়ে সুমিত কেবিনের বাইরে বেরিয়ে এলেন। তিনি খুব ধীরে ধীরে সেই হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন। তার পা ভারী ছিল, চোখ দুটো লাল হয়েছিল, কিন্তু হয়তো জীবনের এতগুলো বছর পর আজ তার বুকের উপর চেপে থাকা পাথরটা হালকা হয়ে গিয়েছিল। সুমিত হাসপাতালের বাইরে বেরোলেন। গার্ড তৎক্ষণাৎ গাড়ির দরজা খুলে দিল। সুমিত গাড়িতে বসলেন এবং গাড়ি সামনের দিকে এগিয়ে গেল। পেছনে হাসপাতালটা ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল। বারান্দায় দাঁড়িয়ে থাকা রিয়া অশ্রুসিক্ত চোখে সেই গাড়িটাকে চলে যেতে দেখছিল। তার দুই চোখে এখন শুধুই অনুশোচনা ছিল, কিন্তু এখন নিয়তির বিচারে অনেক দেরি হয়ে গিয়েছিল। যে ভরসাকে সে একদিন ফিরিয়ে দিয়েছিল, সেই ভরসা আজ তার কাছ থেকে চিরকালের জন্য দূরে চলে গিয়েছিল। আর মানুষের জীবনের সবচেয়ে বড় সত্যি এটাই যে চকচক করলেই সব জিনিস মানুষকে সত্যিকারের খুশি দিতে পারে না, কিন্তু একজন সাচ্চা মানুষ যদি জীবন থেকে চলে যায় তবে তার অভাব সারা জীবন থেকে যায়। বন্ধুরা, জীবনে কখনো কখনো কোনো মানুষের আসল মূল্য তার টাকা বা পদমর্যাদা দিয়ে বিচার করা উচিত নয়, কারণ সময় বদলাতে বেশি দেরি লাগে না। যে মানুষ আজ লড়াই করছে, কাল সেই বড় কোনো সাফল্য অর্জন করতে পারে। সম্পর্ক ভরসা এবং সম্মানের উপর টিকে থাকে। যদি কাউকে তার খারাপ সময়ে ছেড়ে যাওয়া হয়, তবে পরে কেবল অনুশোচনাই বাকি থাকে। লোভ এবং লোক দেখানো মোহের বশে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত শেষ পর্যন্ত ভুলই প্রমাণিত হয়। আপনারা যদি সুমিতের জায়গায় থাকতেন, তবে কি রিয়াকে আবার মেনে নিতেন, নাকি সেই সিদ্ধান্তই নিতেন যা সুমিত নিয়েছে? আর আপনাদের কি মনে হয়, রিয়া যে ভুল করেছে তার কি শাস্তি হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে লাইক করুন, শেয়ার করুন এবং এমন হৃদয় ছোঁয়া গল্প শোনার জন্য আমাদের চ্যানেল কালাম ভয়েস অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য খুশি থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন।